একাত্তর কি আসলে এটা আমাদের বাংলাদেশের স্বার্থে ছিল, নাকি এটা গভীর কোনো ষড়যন্ত্রের অংশ ছিল? একটা জীবন পেয়ে এই দেশটা এখন পর্যন্ত কি করেছে? এরা শুধু একাত্তরের চেতনা বিক্রি করেছে, অথচ পাকিস্তান যাদেরকে আমরা পরাজয় করেছি, ওরা পরাজিত হওয়ার পরেও আজকে পুরো বিশ্বের বৃত্তে ওরা সামরিক দিক থেকে ভারত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ন্যায় আপনাদের সাথে আছি আমি তাহসান সিদ্দিক। আপনারা দেখছেন নাবা নিউজ 24 এর নিয়মিত পর্ব হক কথা। আজকের এই পর্বে আমাদের সাথে গেস্ট হিসাবে উপস্থিত আছেন মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, ইসলামিক রিসার্চ একাডেমি, বাংলাদেশ, ঢাকা। আজকের এই পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো একাত্তরের স্বাধীনতার এই যুদ্ধ আসলে কি বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার ছিল, নাকি বড় কোনো ষড়যন্ত্রের অংশ? সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনি জেনে থাকবেন যে রিসেন্টলি ভাইরাল হওয়া একটা ভিডিওতে সেখানে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী তিনি কিন্তু তার সংসদীয় একটা ভাষণে বলেছেন যে আমার দাদি অর্থাৎ ইন্দিরা গান্ধী মূলত কিন্তু ভারতের স্বার্থের জন্য এবং ভারতের লাভের জন্যই বাংলাদেশ পাকিস্তানের এই যুদ্ধটা লাগিয়েছিল। তো এই ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছে যে তাহলে একাত্তরের সেই যুদ্ধ কি আসলেই স্বাধীনতাই ছিল, নাকি এটা বড় কোনো চক্রান্তের অংশ ছিল বলে আপনার কাছে মনে হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আপনি আজকে যে একাত্তরের চেতনা এবং যে ইতিহাস নিয়ে আপনি আজকে উল্লেখ করেছেন যে একাত্তর কি আসলে এটা আমাদের বাংলাদেশের স্বার্থে ছিল, নাকি এটা গভীর কোনো ষড়যন্ত্রের অংশ ছিল? এক্ষেত্রে স্পষ্ট যে আমরা ছোটকাল থেকে বাংলাদেশের এই ইতিহাসের যে পাতায় পাতায় যে একাত্তরের চেতনা নিয়ে যতটা বাড়াবাড়ি হয়েছে, আমার মনে হয় যে পুরো পৃথিবীতে এরকম কোনো বাড়াবাড়ি অন্য কোথাও হয়নি। আমরা ছোটকাল থেকে শুনে শুনে বড় হচ্ছি, বইয়ের পাতায় পড়ে পড়ে যেটা আমরা জানতে পেরেছি যে একাত্তরের সব ক্রেডিটটা আমাদের বাংলাদেশি মুক্তিযোদ্ধাদেরকে না দিয়ে একদম পুরো অংশটাই ইন্ডিয়াদেরকে দেওয়া হতো, এবং যেটাকে কেন্দ্র করে আমাদের শাহরিয়া মুরগি কবির সহ সুশীল নামে একদম দুষ্ট বুদ্ধিজীবী যারা যারা যাদের বুদ্ধিটাকে ওই গবরওয়ালাদের কাছে, প্রতিবেশীদের কাছে বিক্রি করে প্রতিনিয়ত একাত্তরের চেতনা বিক্রি করে আমাদেরকে কোণঠাসা করে রাখতো। এখন কথাটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা এই একাত্তরের বিষয়টা নিয়ে আমরা কথা বলার সাহস পেতাম না, এবং কেমন যেন আমাদের ভিতরে একটা দুর্বলতা কাজ করতো। যে ওরা যেভাবে বলতো যে একাত্তরে হুজুর দাড়ি টুপি দেখলেই একাত্তরের রাজাকার, এরা দেশদ্রোহী, এরা বাংলাদেশের বিরোধী। আসলে যতটা দেখতেছি এখন স্পষ্ট, সূর্যের মতো স্পষ্ট হয়েছে যে দীর্ঘ একাত্তরের পরে 55 বছর পর আজকে একদম প্রকাশ্যে ওদের লুকানো কথাটা, ওদের স্বার্থের কথাটা প্রকাশ করে দিয়েছে। ওরা বাংলাদেশ এবং পাকিস্তান যেভাবে অগ্রসর হচ্ছিল, যে এশিয়ার ভিতরে তারা সুপার পাওয়ার হচ্ছিল, এবং তারা শিল্পে, বস্ত্রে এবং কলকারখানা, এডুকেশন সিস্টেম থেকে শুরু করে পুরা বিশ্বের ভিত্তিতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল। এই জন্য এরা কিভাবে ডিভাইডেশন করে পাকিস্তান থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস পড়েছি সেখানে কিন্তু আমরা ইতিহাসের আর একটা অধ্যায় দেখতে পাই যেখানে বলা হয়ে থাকে যে ওই সময় 30 লক্ষ মানুষ আসলে মুক্তিযুদ্ধের কারণে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে শহীদ হয়েছিল। তো এই বিষয়ে আপনি কি জানেন বা কি বলতে চাচ্ছেন? মাশাআল্লাহ, এক্ষেত্রে আসলে একটি হাস্যকর একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন যে আসলে তো আমি 1971 সাল দেখিনি, এবং প্র্যাকটিক্যাল ওইখানে অবস্থা পর্যবেক্ষণ করেও আমি আসলে পাইনি। ফ্যাসিস্টের 17 বছর তো প্রতি বছরই এই একাত্তরের চেতনাকে কেন্দ্র করে আগস্টের প্রতি সময় আমরা গ্রামে যখন ছোট ছিলাম তখন দেখতাম মাইকে এইগুলা ভাষণ হতো যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনদের ধর্ষিতার বদলতে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি, স্বাধীন হয়েছি। তখন আমার অন্তরের ভিতরে কেমন যেন একটা প্রশ্ন উঠে দিত যে আসলে যদি তখন তো, এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাংলাদেশের প্রায় জনসংখ্যা বেড়ে গেছে, কিন্তু 1971 সালে তো এত জনসংখ্যা ছিল না। আমার আনুমানিক মনে হচ্ছে যে যদি তখন জনসংখ্যা পরিসংখ্যান দেখা হয় 7 থেকে 8 কোটি লোক বাংলাদেশে বসবাস করতো, তাহলে 8 কোটি লোকের ভিত্তিতে 30 লক্ষ
যদি শহীদই ধরা হয়, তাহলে আমি একটা হিসাব করে পরিসংখ্যান করে দেখেছি যে হিসাবে প্রত্যেকটা গ্রামে ভাগে পড়ে, অর্থাৎ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে কমপক্ষে 45 জন মানুষ শহীদ হয়েছে। এই পরিসংখ্যানটা আমরা যদি বাস্তবিক ভিত্তিক বাংলাদেশে যারা আছে প্রত্যেকের এলাকায় যদি একটা রিপোর্ট তৈরি করা হয়, আজও পর্যন্ত এই 55 বছরে তো সুযোগ ছিল যে আসলে কারা কারা শহীদ হয়েছে তার পরিসংখ্যান আছে কিনা, কারা কারা দোষিত হয়েছে, থানায় কোথাও কোথাও কোনো মামলা হয়েছে কিনা, এগুলো রিপোর্ট দেখলে আজও পর্যন্ত এই রিপোর্টগুলি এবং পরিসংখ্যানগুলি নিখুঁতভাবে নির্ভুলভাবে কেউ এটা উপস্থাপন করতে পারেন, জাতির সামনে তুলে ধরতে পারেন। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আসলে সেই সময় আসলে 30 লক্ষ মানুষ শহীদ হয়নি, মূলত 3 লাখ মানুষ শহীদ হয়েছিল, এরকম কোনো কিছু কিনা? না, আসলে আমি 3 লক্ষ মানার পক্ষেও না, এটা আমার ব্যক্তিগত একটা অভিমত আমি তুলে ধরতেছি। আমার এক্ষেত্রে ভুল হতে পারে, যেহেতু আমি শুরুতে বলেছি যে আমি ওই সময় তো ছিলাম না, প্রেজেন্ট ছিলাম না। আর যেটা বাস্তবতা, এখন স্টিল নাও যদি আমরা এই বাংলাদেশের এই স্বাধীনতার প্রেক্ষাপটটাকে যদি আমাদের মাসলুম জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনের কথা যদি আমরা তুলনা করি, যে আমাদের মুক্তিযুদ্ধ 1971 মুক্তিযুদ্ধটা শুরু হওয়ার পর থেকে 9 মাস, দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়েছে, এবং তখন কিন্তু বাংলাদেশ থেকে প্রায় কয়েক কোটি বাঙালি ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল। তাহলে আমাদের কিন্তু 71-এর সময় আশ্রয়ের জায়গা ছিল। কিন্তু আমরা যদি ফিলিস্তিনের কথা তুলনা করি, যে ফিলিস্তিনে প্রায় দীর্ঘ 24 মাস, প্রায় 2 ইয়ার্স যুদ্ধ, এখনই স্টিল না যুদ্ধ হচ্ছে। কিন্তু এই 2 বছরের পরিসংখ্যানে যতটুকু পেয়েছি যে গাজার ভিতরে এবং ফিলিস্তিনের ভিতরে 60,000, অথবা এটা পরিসংখ্যান তারা প্রকাশ করেছে, কম বেশি হতে পারে, কিন্তু একটা সরকারি স্বীকৃত ভাবে পরিসংখ্যান অনুযায়ী যেখানে মাত্র 60,000, অর্থাৎ আপনার যদি গাজার বাস্তবতা, ফিলিস্তিনের বাস্তবতা যদি তুলে ধরি, যে দেখেন এখানে 1971 সালে কিন্তু তখন বোমিং এবং উন্নত অস্ত্রের কোনো ব্যবস্থাপনা ছিল না, যে একটা বোমিং করে পারমাণবিক কোনো অস্ত্র ব্যবহার করে অথবা অন্য কোনো ব্লাস্ট ফায়ার করে গণহারে যে হত্যা করা, ওরকম কোনো সিস্টেম ছিল না। পাকিস্তানে এখন যে প্রেক্ষাপট, তখন তো এই সময় ছিল না। তাহলে গণহারে এত মানুষ কিভাবে মারা গেল? এবং ওইটা যদি আপনি যদি 2 বছরে যদি 60,000, আপনি দেখবেন যে পুরা গাজা সিটিতে ভিত্তি এখন কোনো বিল্ডিং নাই। এখানে পারমাণবিক অস্ত্র থেকে বিশাল বিশাল একদম জনবিদ্বেষী যে অস্ত্রগুলি ইউজ করা হয়েছে, সেটা তো বাংলাদেশে 71-এ তো কখনো বিশ্বের তো কোনো এরকম কোনো পরিস্থিতি ছিল না। তো সো আসলে এটা বাস্তবিক পক্ষে আমি 30 লক্ষ না 3 লাখের পক্ষেও না, হ্যাঁ শহীদ হয়েছে এটা স্বীকার করি, এবং বাস্তবতা এটা আমি সবার বিবেচনার উপরই ছেড়ে দিচ্ছি। আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা, আমি সেটা মনে করতেছি যে আসলে এটা মনে হতে পারে যে 30,000-এর জায়গায় অথবা তার চেয়ে বেশি কিছু জায়গায় এটা বলে এটা ওটা 30 লক্ষ হয়তো বলে ফেলেছে, কিন্তু বাস্তবে এটা নাই আর কি। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আমরা আপনার কাছে আরেকটা বিষয়ে জানতে চাই যে আসলে বর্তমানে আমরা যদি আমাদের ভৌগোলিক অবস্থান দেখি, তাহলে পাকিস্তান এবং বাংলাদেশের মাঝখানে কিন্তু বড় একটা ব্যবধান রয়েছে। তো এত ব্যবধানের পরেও তাহলে কিভাবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা পাকিস্তান দেশে রূপ নিয়েছিল, এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে এই ক্ষেত্রে ঐতিহাসিক ভাবে যদি আমরা ভৌগোলিক, অর্থাৎ যদি এই ক্ষেত্রে মানচিত্রটা নিয়ে আমরা যদি একটু কথা বলি, বর্তমানে যেই পুরা বিশ্বের স্বাধীন সার্বভৌমত্ব যে রাষ্ট্রগুলি রয়েছে, এই মানচিত্রটা আসলে এই মানচিত্রটা ব্রিটিশের হাত দিয়ে করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ব্রিটিশ দীর্ঘ এই উপমহাদেশকে 200 বছর শাসন করেছে, ওরা শাসন করার পরে একটা জিনিস ওরা হারে হারে টের পেয়েছে, যে এই উপমহাদেশটা পুরা বিশ্বের ভিতরে একটা সময় যে ইসলাম শাসন করবে, মুসলিম এমন একটা জাতি যেটা বীরের জাতি, এরা কখনো কারো কাছে মাথা নত করে না, এদেরকে কখনো দমিয়ে রাখা যায় না। তো ওরা এই মুসলমানের কারণেই উপমহাদেশ থেকে ওরা বের হয়েছে, এটার প্রতিশোধ হিসাবে ওদের ষড়যন্ত্রের একটা অন্যতম একটা দিক ছিল যে যে ইসলামিক কান্ট্রি গুলোতে টুকরা টুকরা করেছে। আপনি অবাক হবেন, আজকে আরব কান্ট্রিকে কাতার, কুয়েত, ওমান, এরপর হচ্ছে সৌদি আরব, ইয়েমেন, সিরিয়া, এই সমস্ত কান্ট্রি গুলো মানচিত্রে ভিত্তি দেখবেন যে কাতার লেখার মতো জায়গা নেই। অর্থাৎ কাতারটা এত ছোট যে এই টুকরা টুকরা কারা করলো এই ছোট 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 দেশগুলোকে। আপনি দেখবেন অবাক হবেন, আমেরিকা এরা কি বিক্ষিপ্ত, এরা কি এতটা বিভক্ত? না, আমেরিকা পুরা বিশাল একটা প্রায় 56টা স্টেট নিয়ে একটা আমেরিকা। আমেরিকা মানে কি? অর্থাৎ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মানে কি? ছোট ছোট গুলাকে সবগুলা মানে ওরা এক। এবারে আপনি চীন, ওরা এক, রাশিয়া ওরা এক, এবং অস্ট্রেলিয়া ওরা এক, সবাই এক। কিন্তু ইসলামের ভিত্তিতে কোরআন এক, হাদিস এক, ইসলাম এক, বাইতুল্লাহ এক, মদিনা মুনাওয়ারা এক, আল্লাহ এক, সবকিছু এক।
এরপরেও যেখানে কৃষ্টি কালচার সংস্কৃতি সবকিছু এক হওয়ার পরেও ইসলামিক কান্ট্রি গুলোতে এত টুকরা টুকরা করে কারা দিল ব্রিটিশ। এর পেছনে কিন্তু ব্রিটিশ দেয়। আপনার ওই প্রেক্ষাপটটাকে যদি টানেন, যে দেখেন এখনো পর্যন্ত মিডল ইস্টের ভিতরে কোনো শান্তি নাই, এই অশান্তির সবকিছু বীজ রোপণ করে দিয়েছে ওই ব্রিটিশ যারা। ওরা 200 বছর আগে কিভাবে দেখেন মিডল ইস্টের একদম মিডল পয়েন্টের ভিত্তে যার চারদিকে একদম ফিলিস্তিনের ভিতরে ইসরায়েলকে ঢুকিয়েছে। যদি ধর্মভিত্তিক যদি বন্টনই হয়, তাহলে কাশ্মীর কেন পাকিস্তানের ইন্ডিয়াতে করলো? আর কেন এখন মায়ানমারের সাথে আর কেন তো বাংলাদেশের হওয়ার কথা ছিল, কাশ্মীর তো পাকিস্তানের সাথে হওয়া ছিল। তাহলে এটা আমরা যদি হিস্ট্রিক্যাল যদি জিনিসটা চিন্তা করি, এক্ষেত্রে আসলে পরিকল্পিত ভাবে ইসলামী দেশগুলোকে কান্ট্রিগুলোতে একদম ডিভাইড করতে করতে টুকরো করতে করতে এখন আত্মকন্দলে ইসলামী দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলো, ইসলামী নেতাগুলি এবং মসজিদ পর্যন্ত আত্মকন্দলে এখনো ভুগতেছে। এই ক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার একটা পথ, আমরা পাকিস্তান বুঝি না, আফগান বুঝি না, আমরা সবাই মুসলিম, আমাদের সবকিছু এক, কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রাসূল এক, আমরা মুসলমানরা সবাই এক। একতাবদ্ধ হলেই আমাদের আবার পরিবর্তন। সর্বশেষ মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আসলে এই মুক্তিযুদ্ধের পর দীর্ঘ 55 বছরে আসলে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর কি পেয়েছে? আমি এই ক্ষেত্রে আসলে সকলের কাছে যে প্রশ্নটা, আমি আপনার প্রশ্নটাই আমার দর্শক এবং অডিয়েন্সদের কাছে রেখে যাচ্ছি যে 71 পরবর্তী সুদীর্ঘ 55 বছরে, মানে আমরা যদি 71 বিজয়ের কথাই বলি যে আমরা হচ্ছে বিজেতা আর পাকিস্তান হচ্ছে পরাজিতা, তাহলে বিজেতা হয়ে আমরা এখন কোন দিক থেকে, অর্থাৎ সুদীর্ঘ 55টা বছর মানে হচ্ছে কি একটা মানুষের পুরো লাইফ, একটা জীবন পেয়ে এই দেশটা এখন পর্যন্ত কি করেছে, আমি যতটুকু জেনেছি বা বুঝেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয়েছে যে বাংলাদেশ 71 পরবর্তী পুরা দেশে চারুকলা ছাড়া আর কিছু বানাইতে পারেনি। এরা শুধু 71 চেতনা বিক্রি করেছে এবং ওদেরকে, আমাদের পার্শ্ববর্তী ওদের দোহাই দিয়ে ওরাই সব এই ওরা 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 বলতে বলতে পুরো বাংলাদেশটাকে ওদের কাছে বিক্রি করে দিয়েছে এরা, এই বুদ্ধিজীবীরা। এখানে আরেকটা পয়েন্ট যেটা লাস্ট আমি তুলে ধরবো, যে পাকিস্তান যাদেরকে আমরা পরাজয় করেছি, ওরা পরাজিত হওয়ার পরেও আজকে পুরো বিশ্বের বৃত্তে ওরা সামরিক দিক থেকে ভারত, আপনি চিন্তা করছেন, ওরা পাল্লা দিয়ে একদম জেট বিমান থেকে শুরু করে নিজস্ব সংস্থান সবকিছু আবিষ্কার করেছে, পরমাণু বানিয়েছে, ওরা পাল্লা দিয়ে শুধু ইন্ডিয়ার সাথে না পুরো বিশ্বের সাথে পাল্লা দিচ্ছে, অথচ আমরা বাঙালিরা এখনো ওই চারুকলায় পড়ে আছি। তো সো এই 71 চেতনা দিয়ে বাঙালিকে আর ধোকা দেওয়া যাবে না, এই আবার নতুন করে 24 চেতনা দিয়ে ইসলামী মাইন্ডের এদেরকে দমানো যাবে না। ইনশাআল্লাহ এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দী আলেমুল আমার শতাব্দী, পরিবর্তন আসবে, আমরা আবার পরিবর্তন চাই। অসংখ্য ধন্যবাদ মুফতি ইউসুফ সাহেবকে, সাথে সাথে ধন্যবাদ নাবা নিউজ 24 এর দর্শকদেরকে, এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের নিয়মিত পর্ব হক কথার এই পর্বগুলো দেখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।